আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আলোচনা করব অভাগী স্বর্গ গল্পটি নিয়ে। যশোর বোর্ড, বরিশাল বোর্ড 2017 সালে একটি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটি নিয়ে আমরা এখন আলোচনা করব। অর্থাৎ এখন 2017 সালে এই প্রশ্নটি যশোর বোর্ডেও এসেছে এবং বরিশাল বোর্ডেও এসেছে। তো চলো আমরা দেখে ফেলি। প্রথমে আমরা শুরু করব হচ্ছে ক এবং খ নাম্বার প্রশ্ন দিয়ে, তারপর গ ঘ আলোচনা করব। আচ্ছা, তো এখন আমাদের ক এবং খতে কি আছে সেটা একটু কথা বলে নিই। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন পদক প্রদান করেছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কোন পদবি লাভ করেছেন, এটাকেই পদক বলছে। দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে জগত্তারিণী পদক প্রদান করেছে। কি জগত্তারিণী? একটা হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে বিশেষ অবদানের ক্ষেত্রে কিছু পদবি দেওয়া হয়, সেই পদবি তাকে দেওয়া হয়েছে। এবার আসি আমরা হচ্ছে খ নাম্বার। অভাগীর কি বলেছে? অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক বলতে কি বোঝানো হয়েছে? মানে জীবনের একেবারে শেষ সময়, শেষ বয়স। আমার ধরো কেউ 25 বছরে মারা গেল, তার জীবন ওই 25 বছরেই শেষ। আমাদের গল্পের মধ্যে অভাগী মারা গেছে 30 বছরে। তো সেজন্য বলেছে যে অভাগীর জীবন নাটকের শেষ অঙ্ক বলতে আসলে কি বোঝানো হয়েছে? তার ইহকাল ত্যাগ করা, মানে জীবনটা ত্যাগ করাই হচ্ছে নাটকের শেষ অংশ। তাও যদি আমরা খ নাম্বার প্রশ্নটা ব্যাখ্যা করি, তাহলে আমরা এভাবে করতে পারি। দেখুন, অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক বলতে অভাগীর ইহলোক ত্যাগ করে পরলোক গমনের বিষয়ে ইঙ্গিত প্রদান করা হয়েছে। অভাগী জ্বরে আক্রান্ত অবস্থায় শয্যারত ছিল, একেবারে জ্বরে আক্রান্ত হয়ে শুয়েছিল, সে কোনো কাজ করতে পারছিল না। জ্বর বাড়তে থাকার সঙ্গে সঙ্গে অভাগীর আবোল তাবোল বলার অঙ্কটাও বেড়ে গেল। অসুস্থ মায়ের অবাধ গুঞ্জন উপকথার ইন্দ্রজাল ছেলের কানে সুধা বর্ষণ করে চলল। মানে মায়ের অন্যরকম কথা, অসুস্থতার সময় যখন উল্টাপাল্টা কথা বলছিল অভাগী, তখন সেই জিনিসগুলোও ছেলের কাছে মধুর মতো মনে হচ্ছিল। তার একমাত্র ছেলে, যার নাম হচ্ছে কাঙালি, মৃত্যুর পরে ছেলের হাতের আগুন পেলে অভাগী স্বর্গবাসী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে। এভাবে বলতে বলতে অভাগী তার ছেলেকে বুকে চেপে ধরে, যা মূলত অভাগী মৃত্যু পূর্ব মুহূর্তের প্রতি ইঙ্গিত দেয়। অভাগীর আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতেই লেখক আলোকচুক্তিটি করেছেন। কেন লেখক এই কথাটি বলেছেন? কারণ তার জীবনের শেষ অংশ বা শেষ অঙ্ক, মানে ইহলাক ত্যাগ করছে অভাগী, সেজন্য লেখক জীবন নাট্যের শেষ অঙ্ক বলে উল্লেখ করেছেন। আচ্ছা, ক খ শেষ করলাম, এখন আমরা গ ঘ পড়ব। গ ঘর জন্য অবশ্যই আমাদের উদ্দীপক পড়তে হবে। এখানে গ নাম্বার প্রশ্ন করেছে, উদ্দীপকের বক্তব্য অভাগী স্বর্গ গল্পের যে ভাবের সাথে বৈসাদৃশ্যপূর্ণ। মানে উদ্দীপকে যেটা বলা আছে সেটা অভাগী স্বর্গ গল্পের মধ্যে অমিল কোনটা, সেটা তোমার কাছে জানতে চাচ্ছে। আর এদিকে ঘ, ঠাকুরদাস মুখুজ্জে অধর রায় যদি চেয়ারম্যান সাহেবের মানসিকতা ধারণ করতেন, তাহলে অভাগী স্বর্গ গল্পের পরিণতি অন্যরকম হতো। তুমি কি এর সাথে একমত? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। তাহলে এখন আমরা গ এবং ঘ নাম্বারটা আলোচনা করব। গ আর ঘ নাম্বারটা আলোচনা করার জন্য অবশ্যই আমাদের উদ্দীপকটা পড়তে হবে। দেখো, নন্দীপুর এলাকার চেয়ারম্যান মানিক সরকার। কোন জায়গায়? নন্দীপুর এলাকার। সম্প্রতি তার বাবার মৃত্যুর পর কুলখানিতে 10 গ্রামের মানুষকে দাওয়াত করে খাওয়ালেন। সবাই প্রাণ ভরে দোয়া করে গেল। কদিন পরেই মারা গেলেন ওই এলাকার দরিদ্র বর্গা চাষী হরিপদ বিশ্বাস। ওই এলাকারই একজন মারা গেল, হরিপদ বিশ্বাস। বাবার মৃত্যু শোক এবং সৎকারের চিন্তায় তার একমাত্র মেয়ে দীপালি কান্নায় ভেঙে পড়লেন। পিতৃহারা অসহায় কিশোরীর শোকের মাতমে এলাকার বাতাস ভারী হয়ে উঠল। খবর পেয়ে হরিপদের বাড়িতে ছুটে গেলেন মানিক সরকার। মেয়েকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিলেন এবং তাদের ধর্মীয় বিধিবিধান অনুসারে হরিপদের সৎকারের সুব্যবস্থা করলেন। অবশ্যই অনেক বৈসাদৃশ্য আছে আমাদের অভাগী সরকার গল্পের মধ্য থেকে। আমরা এখানে দেখতে পাই মানিক সরকার এলাকার চেয়ারম্যান হয়েও সেই গ্রামের একজন কম, মানে হচ্ছে যারা নিচু জাত, তাদেরকে তিনি সুন্দরভাবে সুব্যবস্থা করেছে সৎকারের, এবং তার একমাত্র মেয়েকে তিনি কষ্টে ভরেছিলেন, তাকেও তিনি সান্ত্বনা দিয়েছেন। এই জিনিসগুলো কিন্তু আমরা অভাগীর স্বর্গ গল্পের মধ্যে পাই না। আমরা দেখতে পাই অভাগী নিচু জাত বিধায় সে মারা গেছে, মারা যাওয়ার পরে সেখানকার জমিদার বা জমিদারের লোকজন অভাগীর সন্তানের প্রতি, কাঙালির প্রতি কেমন ব্যবহার করেছিল সেটা আমরা সম্পূর্ণ পরিপূর্ণভাবে দেখতে পেয়েছি। তাহলে কি আমরা উদ্দীপকে গ নাম্বার প্রশ্নটার সঙ্গে মিলাতে পারি না যে একেবারে অদৃশ্য বা বৈসাদৃশ্য কিছু লক্ষ্য করা যাচ্ছে? আচ্ছা, এখন আমরা গ এবং ঘ নাম্বারটা আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা প্রশ্নটা আরেকবার পড়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রশ্নটা হচ্ছে,
উদ্দীপকের বক্তব্য অবাকের স্বর্গ গল্পে যে ভাবের বৈসাদৃশ্যপূর্ণ, এটা হচ্ছে গ। আর ঘ হচ্ছে ঠাকুরদাস মুখোজ্জ, মানে আমাদের যে অবাকের স্বর্গ গল্পের মধ্যেই যে ব্যক্তির ওয়াইফ 7 দিনের জ্বরে মারা গিয়েছিলেন তিনি হচ্ছেন এই ঠাকুরদাস মুখোজ্জ। এবং অধর রায় মানে জমিদারের যেই লোকজন যদি চেয়ারম্যান সাহেবের মানসিকতা ধারণ করতেন তাহলে অবাকের স্বর্গ গল্পের পরিণতি আসলে অন্যরকম হতো। এটা আমরা মিলতে পাচ্ছি। তো এখন আমরা যদি একটু যাই গ এবং ঘ নাম্বারটা আলোচনা করি, তাহলে কিভাবে আলোচনা করতে পারি দেখো। অভাগী স্বর্গ গল্পে বর্ণিত সামন্ততান্ত্রিক সমাজের নির্মম বাস্তবতার দিকের সাথে উদ্দীপকের বক্তব্য বৈসাদৃশ্যপূর্ণ। অভাগী স্বর্গ গল্পে আমরা তৎকালীন হিন্দু সমাজের এক নির্মম চিত্র দেখি, যেখানে কাঙালির মা অভাগী সৎকারের জন্য সামান্য কাঠির আশায় কাঙালি যখন বামুন ঠাকুর বা অধর রায়ের কাছে যায় তখন তাকে জাতিভেদের কারণে চরম লাঞ্ছনার শিকার হতে হয়েছে। নিচু জাতের হওয়ায় অধর রায় কাঙালিকে কেবল সাহায্য করতে অস্বীকারই করেননি, বরং তাকে স্পর্শ করার ভয়ে এবং জাত রক্ষার অজুহাতে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। এমনকি কাঙালির উপস্থিতিতে অপবিত্র হওয়া স্থানটি তিনি গোবরজল ছিটিয়ে পবিত্র করেন। এখানে আভিজাত্যের দম্ভ ও অস্পর্শতার কুসংস্কার মানবিকতাকে পদদলিত করেছে। এরপর দেখো কি আছে। অন্যদিকে উদ্দীপকের চেয়ারম্যান মানিক সরকার চরিত্রে আমরা ঠিক উল্টো একটি চিত্র দেখতে পাই। তিনি সমাজের প্রভাবশালী ব্যক্তি হয়েও দরিদ্র বর্গাচাষী হরিপদ বিশ্বাসের মৃত্যুতে জাতি ধর্মের বিচার করেননি, বরং অসহায় মেয়েটিকে পাশে দাঁড়িয়ে হরিপদের সৎকারের দায়িত্ব নিয়ে এক অনুভবতার পরিচয় দিয়েছেন, যেটা উদ্দীপক আমরা লক্ষ্য করেছি। এখানে আভিজাত্য বা জাতপাত কোনো বাধা হয়ে দাঁড়ায়নি, বরং আর্ত মানবতা মানে মানবের কষ্টের সেবায় প্রধান হয়ে উঠেছে। পরিশেষে বলা যায় অভাগী স্বর্গ গল্পে যেখানে জাতপাত ও অমানবিকতার জয়গান পাওয়া গেছে, উদ্দীপকে সেখানে ফুটে উঠেছে মানবিকতা ও সামাজিক সংহতি। সামাজিক সংহতি মানে পারস্পরিক বন্ধন, পারস্পরিক ভালোবাসাকেই সামাজিক সংহতি বলে। এই উদার ও পরোপকারী দৃষ্টিভঙ্গির কারণে উদ্দীপকটি গল্পের এই অন্ধকার অধ্যায়ের এক উজ্জ্বল বৈপরীত্য হিসেবে ধরা দেয়। আচ্ছা, এবার দেখো আমরা ঘ নাম্বারটা আলোচনা করব। ঘ নাম্বার বলেছে যে আমাদের গল্পের ঠাকুরদাস মুখোপাধ্যায় এবং অধর রায় যদি মানিক সরকারের মতো হতো তাহলে অভাগীর পরিণতি ভিন্ন হতো। তোমার কাছে জিজ্ঞেস করছি, তুমি এবার যাচাই করো। হ্যাঁ, আমি এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত যে ঠাকুরদাস মুখোজ্জ ও অধর রায় যদি উদ্দীপকের মানিক সরকার সাহেবের মতো মানসিকতা ধারণ করতেন তাহলে অভাগী স্বর্গ গল্পের পরিণতি একেবারে অন্যরকম হতো। অভাগী স্বর্গ গল্পে দেখা যায় সমাজের উচ্চ শ্রেণীর মানুষের নির্মতা ও জাতিভেদের কঠোরতা। কাঙালির মা অভাগীর শেষ ইচ্ছা ছিল তার মৃতদেহ যেন তার ছেলে আগুন দেয় এবং তাকে যেন যথা নিয়মে দাহ করা হয়, কিন্তু গল্পের প্রভাবশালী চরিত্র ঠাকুরদাস মুখোজ্জ এবং অধর রায় অত্যন্ত হৃদয়হীন আচরণ করেন। ঠাকুরদাস মুখোজ্জ তার বাগানের কাঠ দিতে অস্বীকার করেন এবং অধর রায় কাঙালিকে সাহায্য করার বদলে তাকে তাড়িয়ে দেন ও অপমান করেন। এই সংকীর্ণ মানসিকতার কারণেই অভাগীর শেষ ইচ্ছা অপূর্ণ থাকে এবং তাকে নদীর চরে মাটি চাপা দেওয়া হয়। অর্থাৎ জাতিভেদের কারণে যে একটি উল্টা কাজ করা হয়েছে, তাকে সম্মান দেওয়া হয় নাই বা তাকে নিচু করে রাখা হয়েছে, তাকে তার শেষ ইচ্ছাটা পূরণ করে দেওয়া হয় নাই, যেটা কিন্তু আমরা হুবহু গল্পের মধ্যে দেখতে পেয়েছি। এরপর দেখো আমাদের এখানে যেটা বলেছে সেটা হচ্ছে অন্যদিকে উদ্দীপকের মানিক সরকার একজন উচ্চবিত্ত প্রভাবশালী ব্যক্তি, চেয়ারম্যান হয়েও মানবিক। তিনি শুধু নিজের বাবার কুলখানিতে 10 গ্রামের মানুষকে খাওয়াননি, বরং দরিদ্র বর্গাচাষী হরিপদ বিশ্বাসের মৃত্যুতে তার অসহায় মেয়েকে দীপালিকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিয়েছেন। শুধু তাই নয়, নিজ উদ্যোগে ধর্মীয় বিধি মোতাবেক হরিপদের সৎকারের সুব্যবস্থা করেছেন। এখানে আভিজাত্যের দম্ভের চেয়ে মনুষ্যত্ব বড় হয়ে উঠেছে। অতএব বলা যায় আভিজাত্যের অহংকার এবং সাম্প্রদায়িক সংকীর্ণতা ভুলে মানিক সরকারের মতো উদার মানসিকতা দেখালে অভাগীর ভাগ্য মাটি চাপা পড়ার মতো নির্মম পরিণতি জুটত না। তাই উদ্দীপকের আলোকে আলোচ্য মন্তব্যটি একেবারে যথাযথ ও যৌক্তিক। তো এখন আমরা এই পর্যন্ত আলোচনা করব। আমাদের এই প্রশ্নটি 2টা বোর্ডে এসেছে তো 2017 সালে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুত হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।